Welcome to in a new session of Vidyabhavan Institute for Competitive Exam. Today in this session we are going to see the current affairs or the Hindu newspaper update 28th February of 2025. আজকে আমরা এই সেশনে 28শে ফেব্রুয়ারি 2025 হিন্দু নিউজপেপারের বিভিন্ন আর্টিকেলস যেগুলি আমাদের এক্সাম রিলেটেড ইম্পর্টেন্ট সেই আর্টিকেলস গুলো আমরা ডিটেলস ম্যানারে আমরা ডিসকাশন করব। এই ডিসকাশন আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স প্রিপারেশনে কাজে লাগবে, তার পাশাপাশি আমাদের মেন্সের আনসার রাইটিংয়েও হেল্প করবে। আমি আশা করছি এই ভিডিও সেশনটি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা যারা ভিডিও সেশনটি দেখছো তারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবে। তোমরা ইতিমধ্যেই অনেকে বিদ্যাভবন ইনস্টিটিউট ফর কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন ভিডিওজের মধ্যে দিয়ে, অর্থাৎ এই ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিওজের মধ্যে দিয়ে এই ইউটিউব চ্যানেলের সাথে তোমরা পরিচিত হয়ে উঠেছো। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলের সাথে পরিচিত হওনি, অর্থাৎ যারা এর আগে এই চ্যানেলের ভিডিওস দেখোনি, যারা প্রথমবার এই চ্যানেলের ভিডিওস দেখছো, তাদের উদ্দেশ্যে আমার ফার্স্ট দুটো রিকোয়েস্ট। ফার্স্ট ওয়ান, তোমরা অবশ্যই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকবে। দ্বিতীয়ত হচ্ছে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। এই চ্যানেলে তোমরা নিয়মিতভাবে হিন্দু নিউজপেপার অ্যানালিসিস, তার সাথে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার পাশাপাশি এনসিইআরটি সিরিজ বেঙ্গলিতে এবং বিভিন্ন সাবজেক্টের টপিক ওয়াইজ ডিসকাশন ও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের যে প্র্যাকটিস সেট, কোশ্চেন সেটের এক্সপ্লেনেশন, আনসার সহ এক্সপ্লেনেশন পাবে। এই কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ হিন্দু নিউজপেপারের বিভিন্ন আর্টিকেলস গুলো যে ডিটেলস ম্যানারে ডিসকাশন, এই ডিসকাশন তোমরা যারা ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুবই হেল্পফুল হবে। কারণ নেক্সট ইয়ার 2026 থেকে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশনকেও ডেসক্রিপটিভ প্যাটার্নে হেল্প করতে, মানে ডেসক্রিপটিভ প্যাটার্নের মধ্যে দিয়ে এক্সামিনেশনটাকে কমপ্লিট করতে যাচ্ছে। অর্থাৎ 2026 থেকে ডব্লিউবিসিএস এর মেন্স এক্সাম ডেসক্রিপটিভ প্যাটার্নে হবে, এটা আমরা সবাই জানি কম বেশি। সুতরাং সেখানে আনসার রাইটিং এর ক্ষেত্রে এবং আনসারের মধ্যে স্ট্যাটিক্স ও ডাইনামিককে কোরিলেট করার জন্য কিন্তু এই নিউজপেপার অ্যানালিসিস, নিউজপেপারের যে আর্টিকেলস, সেই আর্টিকেলস গুলোকে মাল্টি ডাইমেনশনাল অ্যাসপেক্টস থেকে সেগুলোকে দেখা, এই বিষয়টা কিন্তু খুবই প্রয়োজন। ঠিক আছে, মাল্টি ডাইমেনশনাল অ্যাসপেক্টস থেকে সেই বিষয়টার সম্পর্কে বোঝা, সেই বিষয়টাকে জানা, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, চলো শুরু করা যাক আজকের নিউজপেপারের ডিসকাশন ফার্স্ট আর্টিকেল দিয়ে। নিউজপেপার আমি আজকে মোস্টলি এই সেশনে এডিটোরিয়াল সেকশন থেকে দুটো ইম্পর্টেন্ট টপিককে করাবো। ঠিক আছে, আমরা এই সেশনের মধ্যে এই টপিকসের যে বিভিন্ন যে ডাইনামিক্স পার্ট রয়েছে, বিভিন্ন যে মাল্টি ডাইনামিক যে অ্যাসপেক্টস রয়েছে, সেইগুলোকে আমরা দেখব। ঠিক আছে, ফার্স্ট আর্টিকেলে কি বলেছে? আ প্রসেস where free and fair election will be casualty, অর্থাৎ এখানে ইলেকশনের কথা বলেছে। ইলেকশন আর্টিকেলসটার যে সারাংশ, আর্টিকেলসের সারাংশে বলেছে মেইনলি হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে ইলেকশন প্রসেসের মধ্যে দিয়ে নির্বাচিত হয়, আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট, সে যে ইলেকশন প্রসেসের মধ্যে দিয়ে নির্বাচিত হয়, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বলে কথা না, সেন্ট্রাল গভর্নমেন্ট সহকারে বিভিন্ন যে রাজ্য স্টেট গভর্নমেন্ট, সেগুলি যে ইলেকশনের মধ্যে দিয়ে নির্বাচিত হয়, সেই ইলেকশনকে কন্ডাক্ট করে কে? সেই ইলেকশনকে কন্ডাক্ট করে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, রাইট? সেই ইলেকশনকে কন্ডাক্ট করে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার সম্পর্কে সংবিধানের কত নম্বর ধারাতে বলা হয়েছে? ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার সম্পর্কে সংবিধানের 324 থেকে 329 নম্বর ধারাতে পার্ট 15 এর আন্ডারে এই ইলেকশন কমিশনারের সম্পর্কে বলা হয়েছে। তো মোস্টলি এই আর্টিকেলের যে সামারাইজেশন যদি আমি করি, তাহলে পরে এখানে বলা হয়েছে যে এই ইলেকশন কমিশনারের অ্যাপয়েন্টমেন্টের যে প্রসেস, সেই অ্যাপয়েন্টমেন্টের প্রসেসে যে ব্যক্তি ইলেকশন কমিশনার হিসাবে নিযুক্ত হবে, অর্থাৎ এই অ্যাপয়েন্টমেন্ট প্রসেসটা সঠিক কিছু কিছু দৃষ্টিভঙ্গি থেকে সঠিক নয়, এবং এই প্রসেসের মধ্যে দিয়ে যে ব্যক্তি ইলেকশন কমিশনার হিসাবে নিযুক্ত হবে তার যে
কাজ বা তার যে ফাংশনস, সেই ফাংশনসকে কন্ডাক্ট করার মধ্যেও কিছু অস্বচ্ছতা বা কোনো পার্শিয়ালিটি থাকতে পারে। ক্লিয়ার? এবার আমাদেরকে দেখতে হবে যে ইলেকশন কমিশনারের অ্যাপয়েন্টমেন্টের কি প্রসেস। আগে কি প্রসেস ছিল, বর্তমানে কি প্রসেস আছে, বর্তমানে প্রসেসের যে প্রভিশনস গুলো কি আছে, বর্তমান প্রসেসের চ্যালেঞ্জ কি আছে, বর্তমান প্রসেসের ইমপ্লিমেন্টেশনের অবজেকশন কি আছে, এবং কোন উদ্দেশ্যে বর্তমান প্রসেসকে অ্যাডপ্ট করা হয়েছে, এবং তার সাথে লাস্টে এর কনক্লুশন। তো ফার্স্ট আর্টিকেলটা আমরা এই বিভিন্ন অ্যাসপেক্ট দিয়ে দেখে আমরা এটাকে কমপ্লিট করব। ফার্স্ট কি বলেছে, দ্য অ্যাপয়েন্টমেন্ট প্রসেস অফ ইলেকশন কমিশনার has been revised though a new law in 2023. A new law raised concern over government dominions in the selection process. তো মেইনলি যেটা বলেছে যে আমাদের কাছে অর্থাৎ গভর্নমেন্টের কাছে ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্ট করার জন্য 2023-এর আগে একটা ল ছিল, যেই লটাকে সুপ্রিম কোর্ট রিভাইজ করার জন্য রিকমেন্ডেশন করে। সুপ্রিম কোর্টের রিকমেন্ডেশনে পার্লামেন্ট ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্ট করার জন্য 2023-এ একটা নিউ ল এনাক্ট করে। এবার দেখা যাচ্ছে এই নিউ ল অর্থাৎ নতুন যে আইন বা নতুন যে প্রভিশনস, সেইটা গভর্নমেন্ট মানে সেই আইনটা কিন্তু গভর্নমেন্টের দ্বারা, রুলিং গভর্নমেন্টের দ্বারা ডমিনিয়ন্স রয়েছে। সুতরাং যদি গভর্নমেন্টের দ্বারা ডমিনিয়ন্স থাকে সিলেকশন প্রসেস, তাহলে যে ব্যক্তি সিলেক্টেড হবে সেই ব্যক্তি গভর্নমেন্টের ইচ্ছাতে সিলেক্টেড হবে, যে ব্যক্তি গভর্নমেন্টের ইচ্ছাতে সিলেক্টেড হবে সে গভর্নমেন্টের ইচ্ছাতে কাজ করবে। ইট ইজ ফাইনাল, ইট ইজ ক্লিয়ার? ওকে। A new law was enacted in 2023 for the appointment of Chief Election Commissioner CEC অর্থাৎ চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড ইলেকশন কমিশনার ইসি। তো 2023-এ নতুন ল এনাক্টেড হয়েছে যেটা চিফ ইলেকশন কমিশনার এবং ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য আনা হয়েছে মেনলি। দিস ল ওয়াজ পাসড আন্ডার আর্টিকেল 324 ক্লজ 5 অফ দ্য কনস্টিটিউশন ফলোইং আ সুপ্রিম কোর্ট অর্ডার ইন মার্চ 2023। তো এই যে সিলেকশন প্রসেসের জন্য নতুন যে লটা আনা হয়েছে, এই লটা আনা হয়েছে আর্টিকেল 324 এর ক্লজ 5 এর আন্ডারে। আর্টিকেল 324-এ কি বলা হয়েছে, আর্টিকেল 324-এ ইলেকশন কমিশনারের অ্যাপয়েন্টমেন্টের প্রসেস বলা হয়েছে, ঠিক আছে? ওকে, নেক্সট হচ্ছে আর্লিয়ার দ্য চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড ইলেকশন কমিশনার were appointed solely by the president based on the prime minister recommendation. তো মেইনলি ফার্স্ট এর আগে আমাদের কাছে যে ল ছিল সেখানে প্রাইম মিনিস্টারের রিকমেন্ডেশনে প্রেসিডেন্ট একজন ব্যক্তিকে, মোস্টলি একজন সিনিয়র আইএএস অফিসারকে ইলেকশন কমিশনার বা চিফ ইলেকশন কমিশনার হিসেবে নিযুক্ত করতো বা অ্যাপয়েন্টমেন্ট করতো। তাহলে কি হলো, প্রাইম মিনিস্টারের রিকমেন্ডেশনে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করতো। সুতরাং এখানে টোটালি একটা বিষয় থাকছে যে প্রাইম মিনিস্টারের ইচ্ছাতেই সে ব্যক্তি অ্যাপয়েন্ট হচ্ছে এবং সে কাজও করবে। আমরা ধরে নিতে পারি একটা অবজেকশন বা একটা কমপ্লেন আসতেই পারে যে প্রাইম মিনিস্টারের ইচ্ছাতে যে ইলেকশনার কমিশন হিসাবে নিযুক্ত হচ্ছে সে তার ফাংশনসকেও প্রাইম মিনিস্টারের ইচ্ছাতেই কি করবে, তার কাজকর্মগুলোকে চালিয়ে যাবে, রাইট? ওকে, তো এই বিষয়টাকেই দেখে সুপ্রিম কোর্ট এটাকে রিভাইজ করতে বলে, ঠিক আছে? সুপ্রিম কোর্ট ফার্স্ট পরামর্শ দেয় যে এই সিলেকশন প্যানেলের মধ্যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকেও রাখতে, কিন্তু পার্লামেন্ট সেই সুপ্রিম কোর্টের সেই যে রিকমেন্ডেশন অর্থাৎ চিফ জাস্টিসকে রাখার যে প্রভিশনসটা সেটা বাদ দিয়ে অন্য একটা রিকমেন্ডেশন প্যানেল তৈরি করে বা একটা নতুন একটা সিলেকশন প্রসেস তৈরি করে। The Supreme Court found this process unsatisfactory as it could affect the impartiality of the Election Commissioner of India. Next কি বলেছে, the key features of the new law. তো নতুন যে ল আনা হয়েছে সেই নতুন ল এর যে কি ফিচার্স সেটা আমরা দেখবো। ফার্স্ট, the selection panel includes the Prime Minister and the leader of oppositions in the Lok Sabha and the
ক্যাবিনেট মিনিস্টার চুজেন বাই দ্য প্রাইম মিনিস্টার। তাহলে আমাদের কাছে নতুন যে সিলেকশন প্রসেস রয়েছে, এই সিলেকশন প্রসেসের যে সিলেকশন ক্যাবিনেট বা সিলেকশন প্যানেল, সেই সিলেকশন প্যানেলে কে কে থাকছে? সিলেকশন প্যানেলে ফার্স্ট 3জন মেম্বার থাকছে। কজন মেম্বার? 3জন মেম্বার থাকছে। কে কে থাকছে? প্রাইম মিনিস্টার থাকছে, লোকসভার যে অপোজিট মেম্বার রয়েছে, লোকসভা অপোজিট মেম্বার থাকছে, আর থাকছে একজন ক্যাবিনেট মিনিস্টার যাকে যাকে প্রাইম মিনিস্টার চুজ করবে। তাহলে 3জন সদস্য, পিএম, আনাদার ক্যাবিনেট মিনিস্টার, লিডার অফ অপোজিশন, লোকসভা লিডার অফ অপোজিশন, এই 3জন পার্সোনাল থাকছে হচ্ছে এই সিলেকশন প্যানেলে। The new law replaced the earlier process that includes the Chief Justice of India in their selection panel. তো এই ক্ষেত্রে এই নতুন যে the new law replaced the earlier proposal that includes the Chief Justice of India in the selection panel. তো এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে রিকমেন্ডেশন ছিল যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে এই সিলেকশন প্যানেলের মধ্যে রাখতে হবে, তো সেটা পার্লামেন্ট রিপ্লেস করে দেয়, সেটাকে অ্যাডপ্ট করে না, রাইট? ওকে, নেক্সট, a search committee headed by the law minister and 2 senior bureaucrats prepare a list of 5 candidates for the consideration. The final selection is made by a majority decision in the selection panel. তো এক্ষেত্রে 3জন সদস্য থাকছে সিলেকশন প্যানেলে, 3জন সদস্য থাকছে, আর পাশাপাশি আরেকটা কমিটি থাকছে। আরেকটা কমিটি কি থাকছে? ল মিনিস্টারের সাথে 2জন সিনিয়র বিউরোক্র্যাটস, অর্থাৎ 2জন সিনিয়র আইএএস অফিসার। এরা 3জন কি করবে, মানে এনারা 3জন 5জন সদস্যের একটা লিস্ট তৈরি করবে, যাদেরকে অ্যাকচুয়াল ক্যান্ডিডেট বা ইলেকশন কমিশনার হিসাবে নিযুক্ত হওয়ার জন্য ক্যান্ডিডেট করে পাঠানো হবে। এই 5জনের লিস্ট তৈরি করবে ল মিনিস্টার এবং তার সাথে 2জন সিনিয়র বিউরোক্র্যাটস। এই 3জন মিলে যখন 5জন সদস্যের একটা লিস্ট তৈরি করে দেবে, সেই লিস্টটা যাবে প্রাইম মিনিস্টার, আর একজন ক্যাবিনেট মিনিস্টার এবং লোকসভা লিডার অফ অপোজিশন, 3 সদস্যের দ্বারা গঠিত সিলেকশন প্যানেলের কাছে। সেই সিলেকশন প্যানেল যাকে 5জনের মধ্যে যাকে মেজরিটি দেবে তাকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করবে। ক্লিয়ার সিলেকশন প্রসেস? বাট নাও দ্য চ্যালেঞ্জ এগেইনস্ট দ্য নিউ ল, নতুন যে ল, সেই ল এর এগেইনস্টে যে চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ গুলো কি কি, বা এর যে চ্যালেঞ্জিং যে অ্যাসপেক্ট গুলো সেইগুলো কি কি, সেগুলো আমরা জাস্ট দেখবো। ফার্স্ট পয়েন্ট হচ্ছে, আ ল হ্যাজ বিন চ্যালেঞ্জড ফর নট a law has been challenged for not following the earlier Supreme Court directives regarding the selection panel composition. তো এই ক্ষেত্রে চ্যালেঞ্জের বিষয় এটা নয় যে সুপ্রিম কোর্টের প্রপোজাল যেটা চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে ইনক্লুড করার জন্য সিলেকশন প্যানেলে, সেটাকে ইনক্লুড করা হয়নি, সেটা কিন্তু মানে অবজেকশনের বিষয় বা চ্যালেঞ্জিং এর বিষয় নয়। চ্যালেঞ্জিং এর বিষয় হচ্ছে, দ্য নিউ সিলেকশন কমিটি স্ট্রাকচার ক্রিয়েটস আ বিল্ট ইন মেজরিটি ফর দ্য গভর্নমেন্ট, মেকিং দ্য প্রসেস লেস ইন্ডিপেন্ডেন্ট। তো এক্ষেত্রে যে সিলেকশন প্যানেল রয়েছে, ক্যাবিনেট মিনিস্টার, প্রাইম মিনিস্টার ও লিডার অফ অপোজিশন, এই 3জনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 2জন কিন্তু হচ্ছে রুলিং গভর্নমেন্ট পার্টির থেকে, অর্থাৎ মেজরিটি কিন্তু রুলিং গভর্নমেন্টের বেশি। সুতরাং মেজরিটি ফর দ্য গভর্নমেন্ট মেকিং দ্য প্রসেস লেস ইন্ডিপেন্ডেন্ট। তো এক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু ডিসিশন নেওয়া যাবে না। এক্ষেত্রে লিডার অফ অপোজিশন কাউকে ভোটিং দিক বা না দিক, দ্যাট ইজ নো এফেক্টিভ, সেটা কিন্তু কোনো এফেক্ট করবে না। ক্যাবিনেট মিনিস্টার এবং প্রাইম মিনিস্টার যেহেতু তারা সেম রুলিং পার্টি এবং সেম পলিটিক্যাল আইডিওলজি নিয়ে থাকছে, সুতরাং তারা দুজনই কিন্তু একই পার্সনসকে সাপোর্ট করবে। তো তারা যখন দুজন একই পার্সনসকে সাপোর্ট করবে, তখন আদার্স কে কাকে সাপোর্ট করলো বা করলো না সেটা কিন্তু কোনো ফ্যাক্টরস নয়। The leader of opposition has dissented in the selection process, arguing that it should be paused until the court review the law. এক্ষেত্রে লিডার অফ অপোজিশন মানে তার যে মতামত, যে যতক্ষণ কোর্ট এই লটাকে রিভিউ না করবে ততক্ষণ এটাকে পজ করে রাখার জন্য, রাইট? ওকে, কনসার্ন ওভার সিলেকশন প্রসেস। তো সিলেকশন প্রসেসের উপরে যে দৃষ্টিভঙ্গি হওয়া উচিত, সেই জিনিসটা হচ্ছে, বা কোন ধরনের দৃষ্টিভঙ্গি অ্যাকচুয়াল রাখা উচিত সিলেকশন
চিফ জাস্টিস সরি চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া অথবা ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়াকে নিযুক্ত করার জন্য ঠিক কোন কোন বিষয়গুলোকে আমাদের মাথায় রাখা উচিত। দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হ্যাজ দ্য কনস্টিটিউশনাল ডিউটি টু কন্ডাক্ট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন অ্যাজ স্টেটেড ইন পাস্ট কোর্ট রুলিং। তো এক্ষেত্রে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার যে ফার্স্ট কনস্টিটিউশনাল ডিউটি সেটা হচ্ছে যে ইলেকশনকে ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে কন্ডাক্ট করা, রাইট? With 960 million voter, India's electoral process is the largest in the world, requiring unbiased leadership in the Election Commission of India. তো ভারতের যে ভোটার সংখ্যা সেটা হচ্ছে 960 মিলিয়ন ভোটার সংখ্যা হচ্ছে ভারতে, যেটা পৃথিবীর আর কোনো দেশে এত বহু সংখ্যক ভোটার সংখ্যা দেখা যায় না, যে কারণের জন্য ভারত কিন্তু পৃথিবীর সব থেকে বৃহত্তম গণতন্ত্র হিসেবে পরিচিত। এক্ষেত্রে এই পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের যে প্রসেসিং অর্থাৎ ইলেকটোরাল প্রসেসকে কন্ডাক্ট করার জন্য কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে পক্ষপাতিত্ববিহীনভাবে পক্ষপাতিত্ববিহীনভাবে এই ইলেকশনটাকে লিড করতে হবে। The new selection methods does not ensure the appointment of individuals with absolute impartiality and proven competence. তো নতুন যে সিলেকশন প্রসেস সেটা কিন্তু এটা তুলে ধরতে ব্যর্থ হচ্ছে যে এক্ষেত্রে যে 5 জন সদস্য যাদেরকে ক্যান্ডিডেট করে পাঠানো হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পদে নিযুক্ত হওয়ার জন্য, তাদের 5 জনকেই সমানভাবে রিভিউ করা হচ্ছে বা তাদের 5 জনকে সমানভাবে ভ্যালু দেওয়া হচ্ছে, তাদেরকে ইম্পার্শিয়ালিটি ভাবে, ঠিক আছে, তাদের সাথে কোনো রকম পার্শিয়ালিটি হচ্ছে না, তাদেরকে নিরপেক্ষভাবে বিচার করা হচ্ছে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া অথবা চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়াতে নিযুক্ত হওয়ার জন্য, ঠিক আছে। ইস্যু উইথ দ্য কম্পোজিশন অফ দ্য সিলেকশন কমিটির যে কম্পোজিশন তার রিগার্ডিং এ ইস্যু কি আছে। The selection committee is chaired by the Prime Minister with the cabinet minister chosen by the Prime Minister and the leader of opposition. তো নতুন সিলেকশন কমিটি প্রাইম মিনিস্টার থাকছে চেয়ারম্যান, তার পাশাপাশি থাকছে একজন ক্যাবিনেটের মিনিস্টার এবং লোকসভার লিডার অফ অপোজিশন। The president is required to appoint individual recommended by this committee. প্রেসিডেন্ট এই কমিটির দ্বারা রিকমেন্ডেড ব্যক্তিকে অ্যাপয়েন্ট করবে। দিস স্ট্রাকচার গিভস আ ক্লিয়ার মেজরিটি টু দ্য গভর্নমেন্ট। এই যে স্ট্রাকচারটা অর্থাৎ একজন প্রাইম মিনিস্টার এবং 3 জন সদস্যের মধ্যে 2 জনই হচ্ছে গভর্নমেন্ট রুলিং পার্টির থেকে, প্রাইম মিনিস্টার এবং ক্যাবিনেট মিনিস্টার। তো এই যে স্ট্রাকচারটা ক্লিয়ার করছে যে গভর্নমেন্টের মেজরিটি অলরেডি রয়েছে। সাপোর্টেড ক্যান্ডিডেট অ্যাজ দ্য ক্যাবিনেট মিনিস্টার আনলাইক টু অপোজ দ্য প্রাইম মিনিস্টার। এক্ষেত্রে প্রাইম মিনিস্টার যাকে সাপোর্ট করবে ক্যাবিনেট মিনিস্টার তাকেই সাপোর্ট করবে, যেহেতু প্রাইম মিনিস্টারের আন্ডারে ক্যাবিনেট মিনিস্টার কাজ করে বা প্রাইম মিনিস্টারের আন্ডারে ক্যাবিনেট মিনিস্টারের যে পোর্টফোলিও, সুতরাং ক্যাবিনেট মিনিস্টার প্রাইম মিনিস্টারকে অপোজ করার মতন কোনো ধরনের কাজ করবে না। The selection process does not allow a fair assessment of the all potential candidate. অর্থাৎ এই যে সিলেকশন প্রসেস এটা সকলের যে সমান যে কর্মদক্ষতা বা সকলকে সমানভাবে জাজ করা সেটা কিন্তু করবে না বা করছে না। ল্যাক অফ ফেয়ারনেস অ্যান্ড অবজেক্টিভিটি। তো এক্ষেত্রে যে স্বচ্ছতা এবং যে উদ্দেশ্য পরায়ণ তার মধ্যে একটা কমতি রয়েছে, ঠিক আছে। আর ক্যাবিনেট মিনিস্টার অর্থাৎ এই নতুন যে ল, সেই লয়ের যে উদ্দেশ্যে এই লটা আনা হয়েছে এবং এই লয়ের স্বচ্ছতা কতটা সেই বিষয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে। A cabinet minister being a subordinate of the prime minister cannot independently assess candidate. তো এই ক্ষেত্রে আমি আগেই বললাম যে প্রাইম মিনিস্টারের সাবঅর্ডিনেটে ক্যাবিনেট মিনিস্টার থাকার কারণে সে কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি তার ডিসিশন নিতে পারবে না। সুতরাং প্রাইম মিনিস্টারের ডিসিশনকে তার এখানে সম্মান করা বা সাপোর্ট করাটাই হচ্ছে তার কাজ। The law ensure a predictable outcomes favoring the গভর্নমেন্ট সাপোর্টেড ক্যান্ডিডেট। তো এই ল আগের থেকেই এটা অনুমান করাচ্ছে যে গভর্নমেন্টের সাপোর্টেড ব্যক্তি রিকমেন্ড হবে
for the appointment as the Chief Election Commissioner of India or the Election Commissioner of India by the President of India. ঠিক আছে, তো এক্ষেত্রে এটা আগের থেকেই অনুমান করাচ্ছে যে যে ব্যক্তি গভর্নমেন্টের অর্থাৎ রুলিং গভর্নমেন্টের সাপোর্টেড পারসন সেই কিন্তু রিকমেন্ড হবে। And independent selection process should have members capable of making unbiased decision, but this law does not guarantee that. তো এক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীন সিলেকশন প্রসেস যেখানে মেম্বার্স ক্যাপাবল অফ মেকিং আনবেসড অর্থাৎ এখানে পক্ষপাতিত্বহীন স্বাধীনভাবে পক্ষপাতিত্বহীনতার সাথে যে ডিসিশন নেওয়া সেটা কিন্তু এক্ষেত্রে এই নতুন লয়ের সিলেকশন প্রসেস বা সিলেকশন প্যানেলের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে না। ক্লিয়ার? ওকে, কনস্টিটিউশনাল কনসার্ন। তো এই ক্ষেত্রে যে কনস্টিটিউশনাল কনসার্ন বা কনস্টিটিউশনাল যে মতামত বা কনস্টিটিউশনাল যে রিভিউজ রয়েছে, দ্য ল ইজ কনসিডার্ড আরবিটারি and lack of rational bias which may violate Article 14 of the Constitution. The fairness of the election is a part of the basic structure of the Indian Constitution, and a biased selection process can undermine the free and fair election. তো এক্ষেত্রে যেহেতু পাঁচজন সদস্যের একটা লিস্ট পাঠানো হচ্ছে এবং সেখানে আগের থেকেই ডিসাইড থাকছে যে এর মধ্যে কে গভর্নমেন্টের সাপোর্টেড পারসন, সেই এখানে সিলেক্টেড হবে। সুতরাং এখানে এদের সাথে রাইট টু ইকুয়ালিটির একটা ইস্যু চলে আসছে, পাঁচজনের সাথে রাইট টু ইকুয়ালিটির একটা ইস্যু চলে আসছে, যেখানে কোনো একজন ব্যক্তি বেশি অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে বিকজ অফ কানেকশন উইথ আ পার্টিকুলার পলিটিক্যাল পার্টি। ক্লিয়ার? ওকে। The fairness of elections is a part of the basic structure of the Constitution, and a based selection process can undermine the free and fair election. তো এক্ষেত্রে যে ফ্রি এবং ফেয়ার ইলেকশন হচ্ছে ইলেকশন কমিশনের যে কনস্টিটিউশন এন্ড ডিউটি, সেটাই হচ্ছে যে ইলেকশন প্রসেসটাকে ফ্রি এবং ফেয়ারলি কন্ডাক্ট করা। The fairness of election is a part of the basic structure. সংবিধানের যে বেসিক স্ট্রাকচার রয়েছে সেই বেসিক স্ট্রাকচারের মধ্যে এই ফেয়ারনেস ইলেকশন কিন্তু একটা পার্ট, অর্থাৎ এটা কিন্তু বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ছে। সুতরাং পক্ষপাতিত্বহীন সিলেকশন প্রসেস, ইলেকশন কমিশনার বা চিফ ইলেকশন কমিশনারের সিলেকশন প্রসেস পক্ষপাতিত্ব হওয়াটা ফ্রি এবং ফেয়ার ইলেকশনকে আন্ডারমাইন করছে। বোঝা গেল? আরেকবার বলছি, শোনো, কনস্টিটিউশনের ফ্রি অ্যান্ড ফেয়ারনেস ইলেকশন কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ছে। এক্ষেত্রে যারা ইলেকশনটাকে কন্ডাক্ট করবে অর্থাৎ চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড দ্য আদার্স ইলেকশন কমিশনার, তাদের সিলেকশন প্রসেসটা যদি পক্ষপাতিত্বের সাথে হয়, সেক্ষেত্রে এই যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন প্রসেস সেটাও কিন্তু পক্ষপাতিত্বের সাথেই হবে, অর্থাৎ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা কিন্তু সম্পূর্ণতার সাথে ফ্রি অ্যান্ড ফেয়ারের মধ্যে দিয়ে কন্ডাক্ট হবে না। ঠিক আছে? এক্ষেত্রে যারা ইলেকশনটাকে প্রসেস করবে তারা তাদের অ্যাপয়েন্টমেন্টই যদি পক্ষপাতিত্বের সঙ্গে হয়, তাহলে পারে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন প্রসেসটাকে কিন্তু এক্ষেত্রে আন্ডারমাইন করা হচ্ছে। বোঝা যাচ্ছে? দ্য সুপ্রিম কোর্ট উইল হ্যাভ টু রিভিউ ওয়েদার দিস ল আপহোল্ড দ্য কনস্টিটিউশনাল প্রিন্সিপলস। তো এই ক্ষেত্রে কি বলেছে যে সুপ্রিম কোর্টকে অবশ্যই এই লটাকে রিভিউ করতে হবে যে এই লটা কি আদৌ কনস্টিটিউশনাল প্রিন্সিপলসকে তুলে ধরছে কিনা। কনক্লুশন: The new law raised concern over fairness and impartiality in appointing election commissioners, potentially undermining the free and fair election. তো নতুন ল যেটা ইলেকশন কমিশনের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে স্বচ্ছতার যে পক্ষপাতিত্ব রয়েছে সেটাকে তুলে ধরছে, যেটা পোটেনশিয়ালি আন্ডারমাইনিং মানে কি, কোনো বিষয়কে
দাবানো, কোনো বিষয়কে চাপিয়ে রাখা, ঠিক আছে, পোটেনশিয়ালি আন্ডারমাইনিং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। তো এই ক্ষেত্রে এই পক্ষপাতিত্বের সাথে ইলেকশন কমিশনারকে নির্বাচিত করে বা ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্টমেন্ট করে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটাকে দাবানোর চেষ্টা করা হচ্ছে। দ্য সুপ্রিম কোর্ট রিভিউ উইল ডিটারমাইন্ড ইন দ্য কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অ্যান্ড ডেমোক্রেটিক ইম্প্যাক্ট। এক্ষেত্রে সুপ্রিম কোর্টকে রিভিউ করতে হবে এবং এই সুপ্রিম কোর্টের রিভিউ যেটা ডিটারমাইন করবে, অর্থাৎ নির্দিষ্ট করবে যে এই লয়ের কনস্টিটিউশনাল ভ্যালিডিটি কি আছে এবং ডেমোক্রেটিক ইম্প্যাক্ট কি আছে, রাইট? ওকে, তো আমরা এই ইলেকশন কমিশনারের অ্যাপয়েন্টমেন্টের বিভিন্ন প্রসেস বা তার যে বিভিন্ন দিক সেগুলো দেখলাম। আমাদেরকে সবসময় যে কোনো আনসার বা তার কনক্লুশনে অ্যাটলিস্ট আমাদেরকে নিউট্রালিটি মেনটেন করতে হবে। আমরা কোনো কিছুকে টোটালি সাপোর্ট বা টোটালি আমরা সেটাকে রিফিউজ করতে পারি না। সেটা কিন্তু আমাদের আনসারের যে একটা স্কিল, আনসার রাইটিং এর যে একখানা স্কিল বা একজন অ্যাসপিরেন্টস এর যে একজন অ্যাজ এ বিউরিকেটস হিসাবে তার যে দৃষ্টিকোণ সেটা কিন্তু তুলে ধরে না। এক্ষেত্রে আমাদের রিফিউজ করলে সেই রিফিউজেরও রিজনস দিতে হবে এবং সাপোর্ট করলে সাপোর্টেরও রিজনস দিতে হবে এবং তার সাথে এখানে কনক্লুশনের মধ্যে দিয়ে, যেমন এখানে লাস্ট বলা আছে যে সুপ্রিম কোর্টকে এই বিষয়টাকে দেখতে হবে, অর্থাৎ তাকে জাজ করা আমার কর্তব্য নয়, আমি আমার মতামত জানাচ্ছি। এক্ষেত্রে লাস্ট ফাইনাল কি, যেহেতু আমাদের জুডিশিয়ারি আছে, যে জুডিশিয়ারি হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের, জুডিশিয়ারি কি বলে আমাদের সুপ্রিম কোর্টের গার্ডিয়ান। তো সেই সুপ্রিম কোর্ট আমাদের ল কতটা কনস্টিটিউশনাল এবং কতটা কনস্টিটিউশনাল না সেটার ফাইনাল যে জুডিশিয়াল রিভিউ, অর্থাৎ কোনো লকে যখন কোনো লয়ের যখন কনস্টিটিউশনাল ভ্যালিডিটিকে চেক করে সুপ্রিম কোর্ট, সেটাকে জুডিশিয়াল রিভিউ বলে। তো সেই জুডিশিয়াল রিভিউর মধ্যে দিয়ে এটাকে সম্পূর্ণভাবে বিশ্লেষণ করবে বা এটার যে কনস্টিটিউশনাল ভ্যালিডিটি কতটা এবং এই লয়ের ডেমোক্রেটিক ইম্প্যাক্ট কতটা সেটাকে তুলে ধরবে, রাইট? ওকে, চলে আসি নেক্সট আর্টিকেলে। ট্রাম্প 2.0 অ্যান্ড দ্য নিউ ম্যাট্রিক্স অফ ইউএস ইন্ডিয়া ডিফেন্স টাইজ। তো এক্ষেত্রে ট্রাম্প 2.0 অর্থাৎ ট্রাম্পের দ্বিতীয় টার্মের কথা বলেছে, যে ট্রাম্পের দ্বিতীয় টার্মে যেখানে ইন্ডিয়া এবং ইউএস এর ডিফেন্সের যে কোলাবোরেশন সেটার একটা নতুন সূত্রপাত, এই আর্টিকেলটা ইন্টারন্যাশনাল রিলেশন জিএস পেপার 2 এর আন্ডারে ইন্টারন্যাশনাল রিলেশনের মধ্যে আসছে, যেটা ইন্ডিয়া এবং আমেরিকার বাইলেটারাল রিলেশন। তো আমরা দেখে নিই এখানে আর্টিকেলসটার বিভিন্নভাবে কিছুদিন মানে এই আর্টিকেলসটার মধ্যে দিয়ে যেটা মেইনলি তুলে ধরেছে যে এই লাস্ট উইকে বিভিন্ন আমেরিকাতে ইন্ডিয়ান অফিসিয়ালস ভিজিট করেছিল, যেখানে বিভিন্নভাবে ডিফেন্স রিলেটেড বিভিন্ন ডিলিংস এবং ডিফেন্স রিলেটেড বিভিন্ন যে ডিফেন্স ইকুইপমেন্ট পারচেসিং এই সমস্তগুলো হয়েছে, ঠিক আছে? তো এইটাকেই এই আর্টিকেলসে বলেছে এবং সেটাই আমরা কিন্তু আমাদের কোশ্চেন মানে মেন্সের আনসার রাইটিং ফরম্যাটে আমরা সেটাকে দেখব। স্ট্রেনদেনিং ডিফেন্স টাইজ অর্থাৎ ডিফেন্সের যে কোলাবোরেশন সেটাকে আরো স্ট্রেংথ করা। A recent official visit has bolstered defense cooperation between India and US. The visit resulted in agreement to expand military interoperability between both nations. তো এক্ষেত্রে আমি আগেই বললাম যে ইন্ডিয়ান অফিসিয়ালস ভিজিট করেছিল ইউনাইটেড স্টেটে এবং সেখানে বিভিন্ন এগ্রিমেন্ট হয়েছে, যেটা মিলিটারি এক্সপ্যান্ড দুটো দেশের মধ্যে মিলিটারি যে কোলাবোরেশন সেটাকে এক্সপ্যান্ড করার জন্য। ইন্ডিয়া ইজ set to proceed with the purchase and co-product of Javelin anti-tank guided missile এবং Stryker infantry combat vehicle. Strykers হচ্ছে মেইনলি ট্যাঙ্ক, ঠিক আছে, ট্যাঙ্কার, এবং জ্যাভলিন হচ্ছে মিসাইল।
এই দুটো হচ্ছে কি, এই দুটো হচ্ছে কো প্রোডাক্ট, অর্থাৎ স্ট্রাইকার থেকেই জ্যাভলিনকে ইউজ করা হয় মেইনলি। Co-production of this system will enhance domestic manufacturing and integrated India into the global defense supply chain. এক্ষেত্রে আমরা এই পারচেসিং এর মধ্যে দিয়ে আমরা টেকনোলজিকে পাবো। আমরা যখন এই টেকনোলজিকে পাবো তখন আমরা সেই টেকনোলজিকে কাজে লাগিয়ে আমরা মেড ইন ইন্ডিয়ান প্রোডাক্ট, অর্থাৎ মেড ইন ইন্ডিয়ান ডিফেন্স যে ইকুইপমেন্ট সেগুলো আমরা তৈরি করতে পারবো। এই মেড ইন ইন্ডিয়ান প্রোডাক্টস আমরা যেগুলো বিভিন্ন দেশে সাপ্লাই করে ডিফেন্সের যে সাপ্লাই চেন, অর্থাৎ ইন্ডিয়ার যে সাপ্লাই চেন, সেটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। expanded defense acquisition India will procure 6 additional P8I maritime patrol aircraft to strengthen its maritime dominance awareness. তো এক্ষেত্রে যে যে জিনিসগুলো নেয়ার কথা আলোচনা করা হয়েছে সেই সমস্ত জিনিসগুলোর নাম এখানে দেওয়া রয়েছে। ইন্ডিয়া উইল প্রকিউর 6 অ্যাডিশনাল P81 ম্যারিটাইম পেট্রোল এয়ারক্রাফট। P8I হচ্ছে একটা এয়ারক্রাফট যেটা মেইনলি মানে এই এয়ারক্রাফট গুলো হচ্ছে মেইনলি ছোট সাইজ। এগুলো এইটার বিশেষ ব্যবহার হচ্ছে যে ম্যারিটাইম ডমিনেন্স অ্যাওয়ারনেস, সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে এগুলোকে ব্যবহার করা হয়। বোথ নেশন উইল সাইন আ নিউ 10 years ফ্রেমওয়ার্ক ফর ডিফেন্স পার্টনারশিপ। তো বোথ নেশন ইন্ডিয়া এন্ড ইউএস সাইন করেছে নতুন করে আগামী 10 বছর ডিফেন্সের পার্টনারশিপ হিসাবে কাজ করার জন্য, ডিফেন্স ক্ষেত্রে পার্টনারশিপ হিসাবে কাজ করার জন্য। নেক্সট হচ্ছে এনহ্যান্স কোলাবোরেশন ইন আনম্যান্ড এরিয়াল সিস্টেম and autonomous system is being promoted. Cooperation includes contract between India and US defense firms for the development of active towed air system. A fresh initiative named the Autonomous System Industry Alliance will further cooperation in this sector. Potential area for the future cooperation, অর্থাৎ ফিউচারের যে কোঅপারেশনের যে এরিয়াগুলো রয়েছে, অর্থাৎ যে যে এরিয়াগুলোতে ফিউচারে কোঅপারেশন করার মতন চিন্তা ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে ইনক্রিজ কোলাবোরেশন ইজ এক্সপেক্টেড ইন আন্ডার সি সিস্টেম অ্যান্ড 5th জেনারেশন ফাইটার্স এয়ারক্রাফট। তো ভবিষ্যতে এক্ষেত্রে আন্ডার সি সিস্টেম অর্থাৎ এখানে সাবমেরিনের কথা বলা হয়েছে এবং 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট অর্থাৎ 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট এবং সাবমেরিন, এই সমস্ত বিষয়ে ভবিষ্যতে কোঅপারেশন হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে ইন্ডিয়া এন্ড ইউএস এর মধ্যে। অ্যাক্সেলারেটেড কোঅপারেশন ইজ বিং এক্সপ্লোরেড ইন স্পেস, এয়ার ডিফেন্স অ্যান্ড অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম। এক্ষেত্রে আর কি কি রয়েছে? স্পেস রয়েছে, এয়ার ডিফেন্স রয়েছে এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম রয়েছে। A review of existing arms transfer regulations is planned to improve synergy in defense trade. তো এক্ষেত্রে যে এক্সিস্টিং যে আর্মস ট্রান্সফারের রেগুলেশন, মানে আমরা যদি কোনো আর্মস পারচেসিং করি সেক্ষেত্রে সেটাকে ট্রান্সফার করার যে রেগুলেশন রয়েছে সেটাকেও ইমপ্রুভ করার মতন চিন্তা ভাবনা রয়েছে। দ্য Reciprocal Defense Procurement Agreement aims to streamline defense acquisition and mutual supply of the military equipment and service. ঠিক আছে? ওকে, নেক্সট হচ্ছে চ্যালেঞ্জেস ইন ডিফেন্স কোঅপারেশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইউএস। চ্যালেঞ্জেস ইন ডিফেন্স কোঅপারেশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইউএস, অর্থাৎ ইন্ডিয়া এবং ইউএস এর যে ডিফেন্স কোঅপারেশন তার কি কি চ্যালেঞ্জেস দিক আছে। যেমন ফার্স্ট আছে দ্য এগ্রিমেন্ট ডাজ নট মেনশন দ্য ইমিডিয়েট ডেলিভারি অফ জেনারেল ইলেকট্রিক GEF 404 ইঞ্জিন অফ তেজাস মার্ক 1A ফাইটার জেট। অর্থাৎ এখানে যে এগ্রিমেন্ট হয়েছে সেখানে তেজাস, আমাদের ইন্ডিয়ান এয়ারক্রাফট তেজাসের জন্য জেনারেল ইলেকট্রিক
GEF404 ইঞ্জিনকে কেনা হয়েছে, কিন্তু তার কোনো ইমিডিয়েট ডেলিভারি ডেট কিন্তু মেনশন করা নেই, রাইট? The lack of progress in transferring 80% of technology for GE's F414 engines to India is concern. তো এক্ষেত্রে আগে যে GF414 যে ইঞ্জিন নেওয়া হয়েছে তার যে টেকনোলজি, ল্যাক অফ প্রসেস ইন ট্রান্সফারিং 80% অফ টেকনোলজি, তো এর 80% টেকনোলজিটাকে ট্রান্সফার করার জন্য কিন্তু এদের মধ্যে বিশেষ একটা ল্যাকনেস দেখা গিয়েছিল, ঠিক আছে? অ্যাকচুয়ালি ইকুইপমেন্ট বিক্রি করতে তো সবাই চায়, কিন্তু টেকনোলজি দিতে কিন্তু কোনো কান্ট্রি চায় না সহসাথে। There was a discussion on the potential purchase of the F-35 fighter aircraft. তো এক্ষেত্রে F-35 কে কেনার জন্য একটা ডিসকাশন হয়েছে। However, the integration of the F-35 into the Indian Air Force would be complex due to existing capability gaps. তো এখানে F-35 কে কেনার জন্য ইউএস এবং ইন্ডিয়ার মধ্যে ডিসকাশন হয়েছে, যেখানে ইন্ডিয়া ইউএস এর থেকে F-35 কিনবে। F-35 হচ্ছে কি একটা এয়ারক্রাফট, কিন্তু F-35 কে ইন্ডিয়ান এয়ারফোর্সে ইনক্লুড করার জন্য একটা মানে এক্সিস্টিং গ্যাপস এর একটা কম্প্যাটিবিলিটি রয়েছে, ক্যাপাবিলিটি রয়েছে, ঠিক আছে? এক্সিস্টিং ক্যাপাবিলিটি গ্যাপস, অর্থাৎ আমাদের কাছে আগের যে ফাইটার জেট রয়েছে এবং F-35 এর মাঝখানে টেকনোলজিক্যাল একটা গ্যাপ রয়েছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স মডার্নাইজেশন। ইন্ডিয়ান এয়ারফোর্সকে মডার্নাইজ করার যে ইস্যু রয়েছে সেই ইস্যুগুলো কি কি? The Indian Air Force faced delays in the induction of Tejas Mark 1A and Mark 2 fighter jet. এক্ষেত্রে তেজাস মার্ক 1A এবং মার্ক 2 যে ফাইটার জেট সেটার যে induction, the Indian Air Force delays in the induction of Tejas Mark 1A and Mark 2 fighter jet. এক্ষেত্রে তেজাসের যে শুরু, মানে তেজাসকে যে ইন্ট্রোডিউস করা, সেই ইন্ট্রোডিউসে কিন্তু ডিলে হচ্ছে। তার পাশাপাশি দিস জেটস আর ক্রুশিয়াল রিপ্লেসমেন্ট ফর দ্য রিটায়ারমেন্ট MiG-21 স্কোয়াড্রনস। তো এক্ষেত্রে তেজাসকে নতুন করে ইন্ট্রোডিউস করা কিন্তু খুবই প্রয়োজন, কারণ আমাদের কাছে যে MiG-21 ফাইটার জেট রয়েছে সেই ফাইটার জেটকে কিন্তু ইমিডিয়েট রিটায়ার করতে হবে, অর্থাৎ এটা ওল্ড টেকনোলজি, এটাকে ইমিডিয়েট রিটায়ার করতে হবে। এটাকে রিটায়ার করার জন্য আমাদের কাছে নতুন তেজাসের মানে শুরু করা, নতুন তেজাসকে ইনক্লুড করা কিন্তু ইমিডিয়েট দরকার। ফাইটার স্কোয়াড স্ট্রেংথ could fall below 30, posing a significant challenge to Indian defense preparedness. তো এই ক্ষেত্রে আমাদের কাছে বর্তমানে প্রায় 31 টাইপসের এয়ারক্রাফট রয়েছে। যদি আমরা তেজাসকে ইনক্লুড করার আগে MiG-21 কে রিটায়ার করে দিই, সেক্ষেত্রে আমাদের 31 থেকে সংখ্যাটা নেমে 30-তে চলে আসবে। The medium multi-role combat aircraft project, originally initiated in 2000, has faced multiple delays and revision. তো এক্ষেত্রে যে মাল্টি রোল কম্বাট এয়ারক্রাফট প্রজেক্ট সেটা 2000 সালে শুরু হলেও এটার কিন্তু যথেষ্ট একটা বিলম্বিত হওয়ার যে সমস্যা, সেই সমস্যা চলে আসছে। The previous selection of Rafale's jet was affected by disagreements over the transfer of technology and cost consideration. তো প্রিভিয়াসলি যে ফ্রান্সের কাছ থেকে ইন্ডিয়া রাফেল জেট কিনেছে, সেটা কিসে এফেক্ট, মানে তার যে এফেক্টেড যে অ্যাসপেক্ট কিসে ছিল? ফার্স্ট হচ্ছে সেটার কস্ট অনেক বেশি ছিল, সেকেন্ড হচ্ছে তার যে টেকনোলজি, সেই টেকনোলজি কিন্তু ট্রান্সফারে বিশেষ সমস্যা হয়েছে, বা ফ্রান্স কিন্তু সম্পূর্ণভাবে রাফেলের টেকনোলজি কিন্তু ইন্ডিয়ার সঙ্গে শেয়ার করেনি। Concern with the F-35 fighter jet offer.
তো এখানে F-35 ফাইটার জেটের যে অফারটা ইউএস এর কাছ থেকে এসেছে ইন্ডিয়ার কাছে, তার উপরে যে কনসার্ন অর্থাৎ তার সেটাকে আমরা কি কি দৃষ্টিকোণ থেকে দেখতে পারি। ফার্স্ট হচ্ছে আ প্রিভিয়াস প্রপোজাল টু সেল F-35 জেটস টু ইন্ডিয়া হ্যাজ রিসারফেসড। তো আগের যে প্রপোজাল সেটাকে আবার নতুন করে দেওয়া হয়েছে। দ্য F-35 ডিলস ল্যাক্স কো প্রোডাকশন অর টিওটি অর্থাৎ ট্রান্সফার অফ টেকনোলজি বেনিফিট। তো এক্ষেত্রে আমরা F-35 কে নিলে আমরা টেকনোলজিকে ট্রান্সফার করার বেনিফিটটা অর্থাৎ ইউএস আমাদেরকে F-35 এর টেকনোলজি ট্রান্সফার করবে, সেটা আমাদের কাছে একটা বেনিফিট হবে। ইচ F-35 jet is priced at $80 million, where India previously bought Rafale's jet at $244 million per unit including advance weapon package। তো এক্ষেত্রে F-35 এর একটার মূল্য হচ্ছে $80 মিলিয়ন। আগে ভারত ফ্রান্সের কাছ থেকে যে রাফেল জেট কিনেছে সেটা কিন্তু $244 মিলিয়ন এক একটা ইউনিটের দাম পড়েছে, অর্থাৎ তার থেকে কিন্তু F-35 অনেক সস্তা। ইন্টিগ্রেটিং দ্য F-35 would require significant infrastructure and maintenance costs, বাট সমস্যা হচ্ছে যে F-35 কে মানে আমাদের ইন্ডিয়াতে নিয়ে আসার পরে তার যে ইনফ্রাস্ট্রাকচার, তাকে রাখার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার বা তাকে মেনটেন করার জন্য যে কস্ট সেটা কিন্তু অনেক বেশি পড়বে। দ্য ডিল কুড অলসো ইনভলভ ইন্ট্রুসিভ অন-সাইট ইন্সপেকশন অ্যান্ড অপারেশনাল রেস্ট্রিকশন ফ্রম দ্য ইউনাইটেড স্টেট। বাট এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে F-35 যদি আমরা ইউএস এর কাছ থেকে পারচেজ করি সেক্ষেত্রে এই F-35 এর যে অপারেশন এবং তার যে ইন্সপেকশন সাইট অর্থাৎ এটাকে আমরা কোন কোন অপারেশনে ব্যবহার করতে পারবো বা এটাকে নিয়ে আমরা এটার অ্যাকচুয়ালি আমরা কি কি কাজে লাগাতে পারবো তার উপরে কিন্তু ইউএস এর কাছ থেকে একটা রেস্ট্রিকশন আসতে পারে। ক্লিয়ার? ওকে, নেক্সট হচ্ছে কনক্লুশন হচ্ছে দ্য বাইল্যাটারাল ডিফেন্স রিলেশনশিপ হ্যাজ গেইনড মোমেন্টাম উইথ দ্য নিউ এগ্রিমেন্ট অ্যান্ড ইনিশিয়েটিভ। দুটো দেশের মধ্যে ডিফেন্স রিলেটেড এগ্রিমেন্ট যেটা কিন্তু একটা মোমেন্টাম অর্থাৎ একটা গতি পেয়েছে। হাউএভার key challenges such as the delayed General Electric engine supplied and the complexity of integration, the F-35 must be resolved। তো এক্ষেত্রে এই দুটো বিষয়কে আমাদেরকে ধ্যানে রাখতে হবে। কনক্লুশনের লাস্ট পয়েন্টে বলা হয়েছে কি যে however key challenge such as the delayed of General Electric engine supplies and the complexities of integrating the F-35 must be resolved। তো F-35 কে ইন্টিগ্রেটিং করার যে কমপ্লেক্সিটি রয়েছে সেটাকে সলভ করতে হবে এবং তার পাশাপাশি জেনারেল ইলেকট্রিক ইঞ্জিনের সাপ্লাই যে ডিলে হচ্ছে সেটাকে রিসলভ করতে হবে, রাইট? ওকে, তো আজকে আমরা ফাইনালি 28 ফেব্রুয়ারি অফ 2025 এর হিন্দু নিউজ পেপারের থেকে এডিটোরিয়াল আর্টিকেলস কমপ্লিট করলাম। আমি আশা করছি তোমাদের এই নিউজ পেপার ডিসকাশন বা এডিটোরিয়াল ডিসকাশনটা ভালো লেগেছে, পাশাপাশি এটা তোমাদের কাছে হেল্পফুল হয়ে উঠবে। যদি এই সেশনটা তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওতে লাইক করবা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং তোমরা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে তাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ like the video, comment on it and share it to your friends. Don't forget to subscribe the channel. Thank you so much. দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।